আজ রবিবার, ছুটির দিন, তাই আমরা আজ আবার চলেছি আমাদের প্রিয় বাবাজি ভেগুতান্ত্রিকের বাড়িতে তার জীবনের কিছু রোমহর্ষক অভিজ্ঞতার কথা শুনতে। অভিজ্ঞতা বললাম কারণ গল্প বললে ভেগুতান্ত্রিকের মনক্ষুণ্ণ হয়। আজ আমাদের সঙ্গে লতাও যাচ্ছে। ভেগুতান্ত্রিকের বাড়ির সামনে পৌঁছে বুঝলাম ঘরের ভিতরে আরও কেউ রয়েছেন এবং তিনি নিজের কোনো সমস্যার কথা ভেগুতান্ত্রিককে বলছেন। আমরা গিয়ে কড়া নাড়তেই ভেতর থেকে দরজাটা খুলে গেল। দেখলাম দরজার সামনে হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে নয়ন। আমাদের দেখেই বলল, ও মা, রথিন দাদা, জামাই দাদা যে, আজ আবার সঙ্গে লতা দিদিও এসেছে দেখছি। এসো এসো, ভেতরে এসো। নয়ন, তোমার ভেগু বাবার কাছে কি কেউ এসেছে নাকি? হ্যাঁ গো রথিন দাদা, ওই কি যেন নাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ছায়াডিহি। ওই ছায়াডিহি গ্রাম থেকে একজন এসেছেন। তোমরা ভেতরে যাও না, গেলেই সবটা শুনতে পাবে। আমরা তিনজনে ভেগুতান্ত্রিকের ঘরে ঢুকলাম। দেখলাম ভেগুতান্ত্রিকের সঙ্গে কথা বলছেন একজন অল্প বয়সী যুবক। তার পরনে ধুতি আর পাঞ্জাবি। ছেলেটার কথা শুনেই বোঝা যাচ্ছে যে বর্তমানে সে খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা ঘরে গিয়ে দাঁড়াতেই ভেগুতান্ত্রিক বললেন, আরে তোমরা এসো 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 এসো। ও মা, লতা মাও এসেছে দেখছি। বসো বসো, বস মা বস, ওদের একটু দেখ। আমি এই ছেলেটার সাথে একটু কথা বলে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি, কেমন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাবাজি। এই বলে মিষ্টির প্যাকেটগুলো টেবিলের উপর রেখে আমি আর রবি দুটো মোড়ায় বসলাম, আর লতা গিয়ে বসলো ওর বাবার পাশে বিছানার উপরে। ভেগুতান্ত্রিক সেই যুবকটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তর্কু, তোমাদের গ্রামের বিপদের কথাটা আমাকে আরও একবার প্রথম থেকে বলো দেখি। যুবকটি এবার বলতে শুরু করলো, ভেগু বাবা, আমাদের গ্রামের নাম ছায়াডিহি। পশ্চিমবঙ্গের একেবারে সীমান্ত ঘেঁষা একটা ছোট্ট গ্রাম। ছায়াডিহি ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত। আমিও সেই মুখোশই তৈরি করি। শুধু আমি নই ভেগু বাবা, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই এই ছৌ নাচের মুখোশ তৈরি করেই তাদের জীবিকা নির্বাহ করেন। তা আমাদের গ্রামটা খুব ছোট্ট হলেও সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব মনোরম। নদী, পাহাড়, কোনো কিছুরই অভাব নেই আমাদের গ্রামে। গ্রামবাসীদের ঘরে অভাব থাকলেও তাদের মনে যেন কোনো দুঃখ নাই, শুধু শুধু একটা অভিশাপের ভয় ছাড়া। অভিশাপ? কিসের অভিশাপ? ভেগু বাবা, আমাদের গ্রামে অনেক বছর ধরে একটা অভিশাপ রয়েছে। সেটা হলো ওই কার্তিকী অমাবস্যার রাতে কোনো শিল্পী কোনো মুখোশের চোখ আঁকতে পারবে না। যদি ভুলেও সেই মুখোশের চোখ এঁকে দেয় তাহলে কিন্তু আমাদের গ্রামের উপর নেমে আসবে এক চরম বিপদ। কিন্তু ভেগু বাবা, আমি এইসব অভিশাপের কথা আগে মানতাম না। ভেবেছিলাম এসব গ্রামবাসীদের কুসংস্কার আর অন্ধবিশ্বাস ছাড়া কিছুই নয়। আমি নিজেই ওই কার্তিকী অমাবস্যার রাতে মুখোশে চোখ এঁকে প্রমাণ করে দেব যে এসব ওদের ভ্রান্ত ধারণা। কিন্তু ভেগু বাবা, তখন তো বুঝিনি যে কত বড় বিপদকে আমি আমাদের গ্রামে ডেকে নিয়ে আসতে চলেছি। তা যদি আগে জানতাম তাহলে এমন কাজ আমি কোনোদিনও করতাম না। তুমি কি কোনো মুখোশের চোখ এঁকেছিলে অর্ক সেই বিশেষ অমাবস্যার রাতে? হ্যাঁ ভেগু বাবা, ওই রাতে আমি আমার তৈরি একটি চামুণ্ডা দেবীর মুখোশে চোখ এঁকেছিলাম। আর তার দুদিন পর থেকেই আমাদের গ্রামের মানুষগুলা এক এক করে হারিয়ে যেতে লাগলো। তারা যে কোথায় যায় তা কেউ জানে না। আমরা সারা গ্রাম তন্ন তন্ন করে তাদের খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তবে তারা হারিয়ে যাওয়ার কয়েকদিন পর তাদের ক্ষতবিক্ষত মৃতদেহগুলা আমরা উদ্ধার করেছিলাম গ্রামের শ্মশানের কাছ থেকে। আমাদের গ্রামে প্রথম যার মৃতদেহ উদ্ধার হয়েছিল তিনি হলেন গদাধর মাহাতো। তিনি সেদিন রাতের বেলা বাড়িতে নিজের স্ত্রী আর ছেলের সঙ্গে শুয়েছিলেন, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আর তাকে বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। এরপর গ্রামবাসীরা সবাই মিলে গ্রামের সর্বত্র খোঁজার পরেও গদাধর কাকার কোনো চিহ্নমাত্র আমরা কিন্তু দেখতে পাইনি। কিন্তু ওই ঘটনার দুদিন পরেই একদিন ভোরবেলায় আমাদের গ্রামেরই দুজন ব্যক্তি শ্মশানের পাশের ওই রাস্তাটা দিয়ে কোথাও একটু যেছিল, আর তখনই তারা গদাধর কাকার ক্ষতবিক্ষত দেহখানা দেখতে পায়। তারাই এসে গ্রামে খবর দেয়। তখন আমরাও মৃতদেহটা দেখতে গিয়েছিলাম, আর সেইটা দেখে
ভয়ে তো আমাদের শরীরের সব রক্ত যেন ঠান্ডা হয়ে গিয়েছিল ভেগু বাবা। গদাধর কাকার মৃতদেহটা পড়িয়াছিল একটা ঝোপের পাশে। মৃতদেহটার চোখগুলা যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছিল। মনে হচ্ছিল কোনো কিছু দেখে গদাধর কাকা যেন খুব ভয় পেয়েছিল। সারা দেহে গভীর ক্ষত, দেহের বিভিন্ন জায়গায় মাংস নাই। মনে হচ্ছিল কেউ যেন তার শরীর থেকে সব মাংস ছিঁড়ে খুবলে খেয়েছে। তারপর থেকে প্রত্যেক শনি মঙ্গলবার করে একজন মানুষ গোটা গ্রামে হারিয়ে যেতে থাকলো। আর তার কয়েকদিন পরেই ওই শ্মশানের কাছ থেকেই তাদের ক্ষত বিক্ষত দেহগুলা উদ্ধার হয়। এই পর্যন্ত বলে অর্ক থামল। লতা বলল, দাঁড়াও, আমি আগে তোমাদের সবার জন্য একটু চা করে আনি। লতা মিষ্টির প্যাকেটগুলো নিয়ে ভিতরে চলে গেল। আমি ছোলা ভাজা আর বাদাম ভাজার ঠোঙাগুলো ভেগুতান্ত্রিকের সামনে রেখে বললাম, নিন বাবাজি, যতক্ষণ না চা আসছে ততক্ষণ এগুলো দিয়েই না হয় কাজ চালিয়ে নিন। মুচকি হেসে ভেগুতান্ত্রিক বললেন, ঠিকই বলেছ রথিন। এই বলে তিনি এক মুঠো বাদাম ভাজা নিয়ে মুখে পুরে চিবোতে শুরু করলেন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবাজি, আপনার সেই যদুনাথের কি খবর? সে কি ফিরে এসেছে? ভেগুতান্ত্রিক বললেন, হ্যাঁ রথিন, যদুনাথ ফিরে এসেছে। ওর মতো একজন শিষ্য পেয়ে সত্যি আমি গর্বিত। যে নিষ্ঠার ভক্তি সহকারে ও শিক্ষা গ্রহণ করছে, তাতে খুব শীঘ্রই ও আমার থেকেও একজন বড় তান্ত্রিক হয়ে উঠতে পারবে। আমার তো অন্তত এটাই মনে হয়। তা এখন আপনার সেই শিষ্যটি কোথায় বাবাজি? আমি ওকে একটা বিশেষ কাজে এক জায়গায় পাঠিয়েছি রথিন। ফিরতে 1-2 সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মধ্যেই লতা চা আর প্লেটে মিষ্টি সাজিয়ে নিয়ে ঘরে ঢুকেছে। সেগুলো আমাদের সামনে সাজিয়ে দিয়ে আবার ওর বাবার পাশে গিয়ে বসল। গরম চায়ের কাপে একটা আয়েসের চুমুক দিয়ে ভেগুতান্ত্রিক জিজ্ঞাসা করলেন, আচ্ছা অর্ক, ওই মুখোশটা এখন কোথায়? সেটা কি এখনো তোমার কাছেই আছে? ভেগুতান্ত্রিকের এই প্রশ্ন শুনে অর্ক যেন চমকে উঠল। তারপর বলল, না ভেগু বাবা, মুখোশটা তো আমার কাছে নাই। তাহলে মুখোশটা এখন কোথায়, কার কাছে আছে? সেটা তো আমি জানি না গো ভেগু বাবা। জানো না মানে? মুখোশটা তো শেষ পর্যন্ত তোমার কাছেই ছিল। তা তো ছিল ভেগু বাবা, কিন্তু সেই দিন রাতে মুখোশটায় চোখ আঁকার পর সেটা আমি নিজের ঘরে রেখেই শুয়ে পড়েছিলাম। কিন্তু কিছুতেই সেই রাতে আমার ঘুম আসছিল না। আমার বারবার চোখ চলে গেছিল ওই মুখোশটার দিকে। আমার মাথার কাছে হ্যারিকেন জ্বলছিল। তারই মৃদু আলোয় আমার মনে হলো মুখোশটা যেন আমার দিকে তাকিয়ে হাসছে। আমার সারা গায়ে একবার ভয়ে কাঁটা দিয়ে উঠল। আমি মুখোশটার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে চাদর মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। ভোরের দিকে আমার মনে হয় চোখটা যেন খানিক লেগে এসেছিল। সকালে ঘুম থেকে উঠে মুখোশটার দিকে তাকাতেই চমকে উঠলাম। মুখোশটা যেখানে রেখে শুয়েছিলাম ভেগু বাবা, সেইখানে কিন্তু মুখোশটা নাই। লাফ দিয়ে বিছানা থেকে নেমে আমি সারা ঘরে মুখোশটাকে পাগলের মতো খুঁজতে থাকলাম, কিন্তু সেটা কোথাও আর পেলাম না। তারপর বাইরে বেরিয়ে বাড়ির চারপাশে আমি মুখোশটাকে এত খুঁজলাম, কিন্তু কোথাও সেটা নাই। ভয়ে যেন আমার বুকের ভেতরটা একবারে শুকিয়ে গেছিল ভেগু বাবা। তাছাড়া মুখোশটার ব্যাপারে আমি কাউকে জিজ্ঞাসাও করতে পারিনি, কারণ যদি কেউ এ ব্যাপারে বিন্দু বিসর্গও জানতে পারে তাহলে যে আমার আর রক্ষা নাই ভেগু বাবা। সেদিন আমার এক বন্ধুর কাছ থেকে আপনার কথা আমি জানতে পারলাম, তাই তার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি সোজা আজকে আপনার কাছে চলে এসেছি ভেগু বাবা। এখন আপনি আমাদের একমাত্র ভরসা। দয়া করে আমাদের গ্রামকে আপনি রক্ষা করুন ভেগু বাবা। দেখো অর্ক, আমি তো তোমার সব কথাই শুনলাম, কিন্তু বিষয়টা আরো ভালো করে বুঝতে হলে আমাকে তোমাদের গ্রামে যেতে হবে। সেখানে থেকে নিজের চোখে পুরো বিষয়টা আমাকে পর্যবেক্ষণ করতে হবে। তবে হয়তো এই ঘটনার আমি কোনো সমাধান করতে পারবো। তা ব্যাস তো ভেগু বাবা, তা আপনি চলুন কেন আমাদের গ্রামে। সেখানে আমাদের বাড়িতে আপনি যতদিন ইচ্ছা থাকবেন, কোনো অসুবিধা হবে না আপনার। ঠিক আছে অর্ক, কিন্তু আজ তো অনেক বেলা হয়ে গেল, এখন তো আর তোমাদের গ্রামে পৌঁছানো যাবে না। আজকের রাতটা বরং তুমি
আমার বাড়িতেই থাকো। কাল ভোর হওয়ার আগেই আমরা রওনা দেব তোমাদের ছায়াডিহি গ্রামের উদ্দেশ্যে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভেগু বাবা, আপনি যা বলবেন তাই হবে। ভেগু বাবা, আপনি কি আমার কথা একেবারেই ভুলে গেলেন? আরে না না নয়ন, তোর কথা কি আমি কখনো ভুলতে পারি? তুইও আমার সঙ্গে যাবি। তর্ক, তোমাদের কোনো অসুবিধে হবে না তো যদি আমার সঙ্গে আরো কেউ যায়? এ মা, ছি ছি ছি, এ আপনি কি বলছেন ভেগু বাবা? আমাদের কোনো অসুবিধা হবে না, আপনি যাকে ইচ্ছা সঙ্গে নিয়ে যেতে পারেন। বেশ বেশ। ভেবেছিলাম বাবাজি অন্যবারের মতো এবারেও আমাদেরকে ওনার সঙ্গে যাওয়ার প্রস্তাবটা দেবেন। এখন স্কুলে ছুটিও চলছে, রবি যদিও যেতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আমি তো প্রায় এক পা বাড়িয়েই ছিলাম। কিন্তু কপাল মন্দ, ভেগুতান্ত্রিক আমাদের তাঁর সঙ্গে নেওয়ার জন্য বললেন না। যাই হোক, কি আর করা যাবে। বাবাজি, আমরা তাহলে এখন আসি, কাল সকালে আবার আপনাদের বের হতে হবে। আজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। ঠিক আছে রথিন, তাহলে ছায়াডিহি গ্রাম থেকে ফিরে এলে তোমরা আবার এসো। নিশ্চয়ই আসবো বাবা, গল্পটা তো আমাদের শুনতে হবে নাকি? আজ তাহলে আসি। হ্যাঁ, এই লতা নাও, চলো। আমরা ভেগুতান্ত্রিককে প্রণাম জানিয়ে বাড়ির পথ ধরলাম। ছায়াডিহি থেকে ফিরে আসার পর আমরা ভেগুতান্ত্রিকের মুখেই সেখানকার গল্পটা শুনেছিলাম। বাবাজি যেইভাবে গল্পটা বলেছিলেন, আমিও ঠিক সেইভাবেই গল্পটা এখানে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা একটা ছোট্ট গ্রাম। আমি, নয়ন আর অর্ক যখন সেখানে পৌঁছলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। ক্লান্ত পাখিরা নিজেদের বাসায় ফিরতে ব্যস্ত। চারপাশে ছোট ছোট পাহাড়, দূরে নদীর কুলকুল শব্দ। আবহাওয়াও এখানে বেশ মনোরম। প্রায় মিনিট 20 হাঁটার পর আমরা অর্কদের বাড়ির সামনে এসে পৌঁছলাম। দেখলাম সেখানে মাটির দাওয়ায় বসে একজন বৃদ্ধ একটি মূর্তি তৈরি করছেন। অর্কই আমাদের তার সাথে পরিচয় করিয়ে দিল। ইনি অর্কর দাদু সনাতন দাস। আমার পরিচয় পেয়ে সনাতন বাবু বললেন, ভেগু বাবা, আপনার কথা অনেক আগে আমি শুনেছি। এই প্রথম আপনাকে চাক্ষুষ করবার সৌভাগ্য হলো আমার। তা আপনি পারবেন তো আমাদের এই ছায়াডিহি গ্রামকে এই অভিশাপের হাত থেকে রক্ষা করতে? দেখুন সনাতন বাবু, আমি এখনই কথা দিতে পারছি না, তবে আপ্রাণ চেষ্টা করব আপনাদের সকলকে এই বিপদের হাত থেকে রক্ষা করার। বাকিটা মা কালীর ইচ্ছে। আমাদের মধ্যে যখন কথোপকথন চলছে তখনই এসে হাজির হলেন একজন পুলিশের পোশাক পরা ভদ্রলোক। তাকে দেখে সনাতন বাবু বললেন, আসুন দারোগা বাবু, আসুন। আপনাদের তদন্ত কত দূর? তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, ভেগু বাবা, ইনি হলেন ইন্সপেক্টর সুমিত। আমাদের এই ছায়াডিহি গ্রামের মৃত্যু রহস্য সমাধানের দায়িত্বভার গ্রহণ করেছেন। আর দারোগা বাবু, ইনি হলেন ভেগু তান্ত্রিক। দারোগা বাবু ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি এনে তাচ্ছিল্যের সুরে বললেন, বাহ বাহ, যেখানে পুলিশই হিমশিম খেয়ে যাচ্ছে আসল খুনিকে খুঁজে বের করতে, সেখানে আপনারা এইসব তান্ত্রিকদের বলে ভরসা করেছেন। কি ভেবেছেন এইসব ভণ্ড তান্ত্রিকরা সেই খুনিকে আপনার কাছে ধরে এনে দেবে? ভণ্ড তান্ত্রিক। বিশ্রীভাবে হাসতে লাগলেন দারোগা বাবু। সনাতন বাবু একটু বিরক্ত হয়েই বললেন, দারোগা বাবু, আপনাকে না কতবার বলেছি এ কোনো মানুষের কাজ নয়। তাই নাকি সনাতন বাবু? তাহলে কার কাজ? ভূতের নাকি? আবার হো হো করে হাসতে লাগলেন।
তারপর বললেন, এই দাঁড়ান সনাতন বাবু, দাঁড়ান। এইসব ভণ্ড তান্ত্রিকেরা বেশ কয়েকটা দিন আপনাদের বাড়িতে থেকে খেয়ে আয়েশ করে নিজের পাওনা কোনটা বুঝে কেটে পড়বে, হ্যাঁ বুঝেছেন? খুনি ধরার কাজ পুলিশের, বুঝলেন? পুলিশের, কোনো তান্ত্রিকের কাজ নয় এটা, বুঝলেন? দারোগা বাবুর এইসব অপমানজনক কথাবার্তা এতক্ষণ ধরে শুনেও আমি চুপ করেছিলাম, কিন্তু এবার আর পারলাম না। বললাম, দারোগা বাবু, আমি মানছি যে খুনি ধরার কাজ আপনাদের, দারোগার, তান্ত্রিকদের নয়, কিন্তু সেই খুনিকে যদি আপনি চোখেই দেখতে না পান, তখন কিভাবে ধরবেন তাকে? মানে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, খুনিকে দেখতে পাবো না? হ্যাঁ কেন, সে কি হাওয়া নাকি দেখতে পাবো না? হ্যাঁ হ্যাঁ দারোগা বাবু, কখনো কখনো সেই খুনি হাওয়াও হয়ে থাকে। সাধারণ চর্মচক্ষু দিয়ে তাকে দেখা যায় না, তার জন্য বিশেষ ক্ষমতার প্রয়োজন হয়। আমার কথা শুনে এবার দারোগা বাবু অট্ট হাসিতে ফেটে পড়লেন। বললেন, আপনি কি আরে দেখুন, কি জানো নাম, কি জানো নাম আপনার, আপনার কি নাম? হাই হাই, মনে পড়ছে, মনে পড়ছে। ভেগুয়া, ভেগুয়া, শ্রী ভেগু তান্ত্রিক। তা ভেগু বাবাজি, আপনার হাব ভাব দেখে মনে হচ্ছে আপনি যেন এখনই খুনিকে ধরে ফেলেছেন নাকি? হ্যাঁ দেখুন দারোগা বাবু, খুনিকে এখনো পর্যন্ত হয়তো আমি ধরতে পারিনি, কিন্তু আশা করি 2-3 দিনের মধ্যেই আমি তাকে খুঁজে বের করতে পারবো। আচ্ছা, তাই নাকি? বেশ তো, আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আমাদের মানে দারোগাদের কাজটা তো অনেকটাই কমে যাবে। নেন তাহলে আজ থেকে এই কাজ শুরু করে দিন, আপনার খুনি ধরার কাজ। আমি তাহলে আসি, সনাতন বাবু, চলি। এই বলে দারোগা বাবু চলে গেলেন। অর্ক বলল, দাদু, ওনারা অনেক দূর থেকে এইছেন, আগে হাত মুখ ধুয়ে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিন, তারপর না হয় এইসব বিষয় নিয়ে কথা বলা যাবে। হ্যাঁ দাদু ভাই, তুমি ওনাদের ভেতরে নিয়ে যাও। আসুন ভেগু বাবা, ভেতরে আসুন। আমি আর নয়ন অর্কর সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। একটা ঘরে আমাদের নিয়ে গিয়ে অর্ক বলল, ভেগু বাবা, আপনারা এই ঘরটাতেই থাকবেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। যখন যা লাগবে আমাকে অবশ্যই বলবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। আমি হেসে বললাম, আরে বাবা, আমাদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ো না, এখানে আমাদের কোনো অসুবিধা হবে না। নিশ্চিন্ত হলাম ভেগু বাবা। আপনারা তাইলে এখন একটু বিশ্রাম নিন, কেমন? আমি আপনাদের আহারের ব্যবস্থা করছি। এই বলে অর্ক চলে গেল। কিছুক্ষণ পরে খাবারের থালা নিয়ে ঘরে ঢুকলো। খাবারগুলো আমাদের সামনে সাজিয়ে রেখে বলল, নিন ভেগু বাবা, আপনারা আগে খেয়ে নিন, কেমন? তারপর দাদু এসে আপনাদের সামনে এ বিষয়ে আরো ভালো করে কথা বলবে। অর্ক রান্না খাবার খেয়ে আমি আর নয়ন ঘরে বসে রয়েছি। এমন সময় সনাতন বাবু এসে আমাদের ঘরে ঢুকলেন। বললেন, ভেগু বাবা, আপনি তো আমার নাতির মুখ থেকে সব কথাই শুনেছেন, তবে আমি আপনাকে আরও কিছু কথা জানাতে এসেছি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না, কি বলবেন আপনি? আসলে ভেগু বাবা, যে অভিশাপের কারণে আজ আমাদের গ্রামের এই ভয়ানক অবস্থা, সেই অভিশাপ দিয়েছিল মোহন। মোহন? সে কে সনাতন বাবু? মোহন হলো আমাদের গ্রামের একজন শিল্পী, তবে আমাদের থেকেও সে অনেক উচ্চ স্তরের শিল্পী ছিল। তার হাতে যেন জাদু ছিল, তার তৈরি মুখোশে যেন প্রাণ ছিল ভেগু বাবা। বিলেত থেকে লোকজন আসতো মোহনের তৈরি মুখোশ কিনতে, কিন্তু মোহনের এই গুণই একদিন ওর মৃত্যুর কারণ হয়ে ওঠে। সেটা কিভাবে সনাতন বাবু? আমাদের গ্রামে আরো একজন বড় মাপের শিল্পী ছিলেন,
তার নাম ছিল শৈলেন। সে ছিল মোহনের প্রধান প্রতিদ্বন্দ্বী। শৈলেন একদিন তার বাড়িতে মোহনকে নেমন্তন্ন করে, আর মোহন সেখানে গেলে তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে শৈলেন হত্যা করে। আর তারপর মোহনের বানানো একটা দেবী চামুণ্ডার মুখোশ তার বাড়ি থেকে চুরি করে আনে, আর সেটা দিয়ে দেয় হিরণময়ীর হাতে। হিরণময়ী? সে কে সনাতন বাবু? হিরণময়ী হলো একজন তন্ত্র সাধিকা। সে আগে আমাদের গ্রামের শ্মশানে বসে তন্ত্র সাধনা করত। তবে সে অশুভ শক্তির সাধনা করত। নিজের রূপ যৌবনকে ধরে রাখতে সে গ্রামের ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে বলি দিত। একদিন গ্রামে কথা জানাজানি হয়ে যায়, আর তারপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে হিরণময়ীকে জীবন্ত জ্বালিয়ে দেবে। কিন্তু শেষ পর্যন্ত তারা সে কাজ করতে পারেনি। হিরণময়ী নিজের সাধনা অর্জিত ক্ষমতার দ্বারা গ্রামবাসীদের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। তবে এখন সে কোথায় আছে তা কেউ জানে না। আচ্ছা সনাতন বাবু, আপনার নাতি অর্কও তো কার্তিকীয় অমাবস্যার রাতে একটি দেবী চামুণ্ডার মুখোশে ছবি এঁকেছিল। সেই মূর্তিটা এখন কোথায় সেটা কি আপনি জানেন? কি কি বলছেন কি আপনি ভেগু বাবা? অর্ক দেবী চামুণ্ডার মূর্তিতে চোখ এঁকেছিল কার্তিকী অমাবস্যার রাতে? হ্যাঁ, কিন্তু এ কথা তো আমরা কেউ জানি না ভেগু বাবা। আমার মনে হয় আপনার নাতি ভয়ে আপনাকে এ কথা জানাতে পারেনি। তবে পরের দিন সকাল থেকেই মূর্তিটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ভেগু বাবা, অর্ক চামুণ্ডা দেবীর মূর্তি কোথায় পেল? হ্যাঁ, ও তো এমন কোনো মুখোশ তৈরি করেনি। কি বলছেন আপনি সনাতন বাবু? অর্ক তো আমাকে নিজের মুখেই বলেছে যে ওই মুখোশটা ওর নিজের তৈরি। না ভেগু বাবা, এ হতেই পারে না। ও আজ পর্যন্ত যতগুলো মুখোশ তৈরি করেছে সবই আমার জানা, সবই আমি দেখেছি। কিন্তু চামুণ্ডা দেবীর মুখোশের কথা আমি তো আজ এই প্রথম শুনলাম। সনাতন বাবু, আপনার নাতিকে একবার আপনি ডাকুন এখানে, একবার ওর কাছ থেকে আমাদের আসল বিষয়টা জানতে হবে। সনাতন বাবু উঠতে যাবেন, ঠিক সেই সময় অর্ক এসে ঘরে ঢুকল। সনাতন বাবু বললেন, দাদু ভাই, এ আমি কি শুনছি? তুমি নাকি কার্তিকী অমাবস্যার রাতে দেবী চামুণ্ডার মুখোশের চোখ এঁকেছ? অর্ক তার দাদুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সনাতন বাবু আবার প্রশ্ন করলেন, কি হলো দাদু ভাই, তুমি তুমি চুপ করে আছো কেন? তুমি কি সত্যি এ কাজ করেছ? অর্ক একজন অপরাধীর মতো মাথা নিচু করে খুব ধীরে ধীরে বলল, হ্যাঁ দাদু। নাতির মুখে এমন উত্তর শুনে সনাতন বাবু প্রচন্ড ক্রুদ্ধ হলেন, চিৎকার করে বললেন, এ তুমি কি করেছ দাদু ভাই? হ্যাঁ, এত বড় পাপ তুমি কেন করলে? তুমি জানো না আমাদের গ্রামের অভিশাপ আছে, ওই কার্তিকী অমাবস্যার রাতে যদি কোনো মুখোশে চোখ আঁকা হয় তাহলে আমাদের গ্রামে চরম বিপদ নেমে আসবে। এ কেন করলে দাদু ভাই? কেন এমনটা করলে তুমি? অর্ক কাঁদো কাঁদো স্বরে বলল, আসলে
আসলে এমনটা যা হবে সেটা তো আমি আগে বুঝতে পারিনি দাদু। তুমি তো জানো এসব অভিশাপ কুসংস্কারে আমি কোনোদিনও তেমন বিশ্বাস করতাম না। তাই তোমাদের সবার কথাকে অগ্রাহ্য করে আমি সেই রাতে ওই চামুণ্ডা দেবীর মুখোশের চোখ এঁকেছিলাম। ভেবেছিলাম যে কিছুই হবে না, আর তাতে তোমাদের এতদিনের এই অন্ধবিশ্বাসও ভেঙে যাবে। কিন্তু আজ আমি বুঝতে পারছি দাদু যে আমি কত বড় অন্যায় করে ফেলছি। তাই তো আমি ভেগু বাবাকে এখানে নিয়ে এসেছি আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করবার লিগে। এবার আমি অর্ককে জিজ্ঞাসা করলাম, অর্ক, তুমি ওই চামুণ্ডা দেবীর মুখোশটা কোথা থেকে পেয়েছিলে? আমার প্রশ্নে অর্ক চমকে আমার দিকে তাকালো। ওর চোখে মুখে একটা ভয় খেলা করছে। চুপ করে থেকো না অর্ক, বলো ওই মুখোশটা তুমি কোথা থেকে পেয়েছো? কে দিয়েছে ওটা তোমায়? আসলে ভেগু বাবা, ওটা আমাকে কেউ দেয়নি। তাহলে তুমি ওটা কোথা থেকে পেয়েছো? ওই জঙ্গলের ভেতর থেকে। জঙ্গলের ভেতর থেকে? হ্যাঁ ভেগু বাবা, আসলে আমাদের গ্রামের উত্তর দিকে একটা জঙ্গল আছে। তা সেদিন আমি যখন ফুলমণির সাথে ওই জঙ্গলে গেছিলাম, তো ওর বাবার লিগে ঔষধ গাছ আনতে, তখন হঠাৎ একটু কিছুতে আমি হোঁচট খেয়ে জঙ্গলের ভিতরে মুখ থুবড়ে পড়ে যাই। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে তখন আমি যখন দেখি যে যাতে আমি হোঁচট খেয়েছিলাম সেটা একটা মুখোশ, আর মুখোশটা দেবী চামুণ্ডার। তবে মুখোশের চোখ আঁকা নাই। মুখোশটা দেখে আমার বড় ভালো লেগেছিল ভেগু বাবা, তাই আমি সেটাকে আমার সঙ্গে বাড়িতে নিয়ে আসি। তবে সেটা আমি কাউকে দেখাইনি, নিজের ঘরে লুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম ওই মুখোশের চোখ এঁকে সেটা আমি নিজের তৈরি মুখোশ বলেই চালিয়ে দেব। কিন্তু ওই মুখোশটাই যে আমাদের জীবন এইভাবে দুর্বিষহ করে দিবে তখন তো আর সেটা জানতাম না ভেগু বাবা। যদি জানতাম তাহলে কি আর ওই অপয়া মুখোশটাকে আমাদের বাড়িতে আমি নিয়ে আসতাম? সনাতন বাবু ভীত সন্ত্রস্ত কণ্ঠে বললেন, তুমি কি করেছো দাদু ভাই? তুমি জানো ওই মুখোশ আসলে কার তৈরি? না তো দাদু, কার তৈরি ওই দেবী চামুণ্ডার মুখোশটা? দাদু ভাই, আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে ওটা মোহনেরই তৈরি। মোহন কে কে দাদু? সেসব কথা তোমাকে পরে এক সময় আমি বলবো দাদু ভাই, কিন্তু আসল কথা হলো মুখোশটা এখন কোথায়? সেটা তো আমি জানি না দাদু। আমি তো সেদিন রাইতে চোখ আঁকার পর মুখোশটা আমার ঘরেই রেখে শুয়েছিলাম, কিন্তু সকালবেলায় যখন আমি উঠি তখন আর মুখোশটাকে আর দেখতে পাইনি। দাদু ভাই, তুমি যে কত বড় সর্বনাশ ঘটিয়েছ তা তুমি ধারণাও করতে পারবে না। কিভাবে যে আমরা এখন এর হাত থেকে রক্ষা পাবো তাই একমাত্র ঈশ্বরই জানেন। আমি সনাতন বাবুকে সান্ত্বনা দিয়ে বললাম, সনাতন বাবু, এত ভেঙে পড়বেন না। আমি যখন এখানে একবার এসে পড়েছি তখন আমি অবশ্যই কিছু একটা ব্যবস্থা করব, কিন্তু সবার আগে আমাকে ওই মুখোশটা খুঁজে বের করতে হবে, না হলে এই রহস্যের কিনারা আমি করতে পারবো না সনাতন বাবু। অর্ক বলল, কিন্তু কোথায় খুঁজবেন ওই মুখোশটাকে ভেগু বাবা? তা আমি জানি না অর্ক, কিন্তু শুধু এটুকুই জানি মুখোশটাকে আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। অনেক রাত হলো, সনাতনবাবু আপনারা বরং ঘরে গিয়ে শুয়ে পড়ুন, আর বেশি দুশ্চিন্তা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন, দেখবেন সব বিপদ কেটে যাবে। সনাতনবাবু আর অর্ক নিজেদের ঘরে চলে গেল। আমি কিছুক্ষণ বসে মায়ের ধ্যান করলাম, তারপর শুয়ে পড়লাম। সকালবেলায় উঠে আমার নিজের কিছু প্রাত্যহিক কাজকর্ম সেরে ঘরে বসে একটা তন্ত্র সাধনার বইতে চোখ বুলাচ্ছি। নয়ন আমার পাশেই বসে রয়েছে।
এমন সময় বাইরে থেকে একটা গোলযোগ আমাদের কানে এলো। আমি উঠে বাইরে এলাম, নয়নও আমার সঙ্গে এলো। দেখলাম বাড়ির সামনে কিছু মানুষের জটলা তৈরি হয়েছে এবং তারা সবাই কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। সেই জটলার মধ্যে অর্ককে দেখতে পেয়ে আমি ওর দিকে এগিয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো তো অর্ক, এখানে এত গোলমাল কিসের? অর্ক বলল, আর বলবেন না ভেগু বাবা, কলকাতা থেকে একজন মনোবিজ্ঞানী এসছেন, নাম বলছেন ডাক্তার অপরেশ চ্যাটার্জি। তিনি বলছেন যে ছায়াডিহির মানুষগুলা নাকি কোন এক অজানা রোগের কারণে মারা গেছে, আর সেটা নিয়েই তিনি আমাদের গ্রামে তার গবেষণা চালাতে আসছেন। আমরা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে এইটা কোনো রোগ নয়, কিন্তু তিনি কিছুতেই আমাদের কথা মানতে চাইছেন না। তো বেশ তো অর্ক, ওনার যেটা ইচ্ছে উনি সেটাই করুন না, তোমাদের এতে অসুবিধার কি আছে? কিন্তু ভেগু বাবা, ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে আমরা নিজেদের কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ভয় পেও না অর্ক, ওর কিচ্ছু হবে না। তো উনি এখন এখানে আছেন? আগে হ্যাঁ ভেগু বাবা, ওই যে ওখানে দাঁড়িয়ে ওদের সাথে তর্ক করছেন। বেশ তো, চলো একবার ওনার সঙ্গে কথা বলা যাক। ঠিক আছে, চলুন তবে। অর্ক আমাকে নিয়ে জটলা ঠেরে ভেতরে গেল। দেখলাম সেখানে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে কি যেন একটা বোঝানোর চেষ্টা করছেন। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, নমস্কার ডাক্তার চ্যাটার্জি, আমি আপনাকে কিছু বলতে চাই। আমার কথায় তিনি গ্রামবাসীদের থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে নিক্ষেপ করলেন। তারপর আমাকে পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে নিরীক্ষণ করে নিয়ে বললেন, আপনি আপনি কে মশাই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আজ্ঞে, আমি ভেগু তান্ত্রিক, এখানে এসেছি। আমার পুরো কথাটা শেষ করতে না দিয়েই ভদ্রলোক তাচ্ছিল্যের সুরে বললেন, ও তান্ত্রিক? তা আপনিও কি এদের মতোই বিশ্বাস করেন যে এখানে যে মৃত্যুগুলো ঘটছে সেগুলো কোনো অভিশাপের কারণে? আজ্ঞে হ্যাঁ ডাক্তার চ্যাটার্জি, এরা কেউ কোনো কথাই মিথ্যা বলছে না। ছায়াডিহি গ্রামের মৃত্যুগুলো কোনো সাধারণ মৃত্যু নয়। তাহলে কি কোনো অসাধারণ মৃত্যু বলতে চাইছেন আপনি, শ্রীযুক্ত ভেগু তান্ত্রিক? আজ্ঞে হ্যাঁ ডাক্তার চ্যাটার্জি, কোনো মানুষ বা রোগের হাতে এই মৃত্যুগুলো ঘটছে না। তাহলে কি ভূত এসে ওদেরকে মারছে? দেখুন ডাক্তার চ্যাটার্জি, সেটা তো আমি এখন সঠিকভাবে বলতে পারবো না, তবে এটুকুই বলতে পারি যে এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। দেখুন মশাই, আপনার সঙ্গে বেকার তর্ক করার আমার কোনো ইচ্ছে নেই, আর অত সময়ও নেই। আমার মেলা কাজ পড়ে আছে। আপনি থাকুন আপনার ওই ভূত প্রেত নিয়ে। আমি বিজ্ঞানের ছাত্র, এইসব ভূত প্রেত, দৈত্য দানব এসব আমি মানি না। আমি এখন চললাম। আমি তাকে বাধা দিয়ে বললাম, ডাক্তার চ্যাটার্জি, আপনি ভূত প্রেতে বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু তাদের অস্তিত্বকে কখনো অস্বীকার করা যায় না। তাই যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা তাবিজ দিচ্ছি, সেটা আপনি একটু হাতে বেঁধে রাখুন। তাবিজ? আরে ধুর মশাই, আপনার তাবিজ আপনি পড়ুন তো, আর দয়া করে আমার সময় নষ্ট করবেন না, আমার সময়ের অনেক দাম আছে। আমি এখন চলি। এই বলে তিনি হনহন করে হেঁটে চলে গেলেন। আমি আর কি করি, নয়নকে নিয়ে আবার ঘরে এসে বসলাম। সেদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল নূপুরের রুনুঝুনু শব্দে। আমি চোখ মেলে বিছানায় উঠে বসলাম। হঠাৎ আমার কানে এলো একটা ফিসফিস শব্দ। ভেগু বাবা শুনছেন? এই যে আমি এখানে, এই জানলার সামনে। এইবার আমার চোখ পড়ল দক্ষিণের জানালার দিকে। দেখলাম জানালার বাইরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এক তরুণী। আমি বিছানা থেকে নেমে জানালার দিকে এগিয়ে গেলাম। মেয়েটির হাতে জ্বলছে একটা ছোট মাটির প্রদীপ। সেই আলোতেই দেখলাম মেয়েটি আদিবাসী।
তাকে জিজ্ঞাসা করলাম, কে মা তুমি? এত রাতে আমাকে ডাকছো কেন? মেয়েটি আবার আগের মতোই ফিসফিস করে বলল, আমার নাম ফুলমণি, এই গ্রামেই আমি থাকি। ফুলমণি নামটা আমি কোথায় যেন শুনেছি। কয়েক মুহূর্ত ভাবার পরেই আমার মনে পড়ে গেল যে আজকে সন্ধেবেলায় অর্ক আমাকে বলেছিল যে ও ফুলমণির সাথে জঙ্গলে গিয়েছিল, যেখান থেকে সে ওই দেবী চামুণ্ডার মুখোশটা পেয়েছিল। ফুলমণি বলল, বেগু বাবা, আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা আমি জানি এখন কোথায় আছে। আমি অবাক হয়ে বললাম, কি বলছো কি মা তুমি? তুমি জানো আমি কি খুঁজছি? হ্যাঁ বেগু বাবা, আমি জানি। আপনি তো সেই দেবী চামুণ্ডার মুখোশটা খুঁজছেন, তাই না? মেয়েটির মুখে এরকম কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, এ কথা তুমি কি করে জানলে মা? ফুলমণি বলল, আমাকে অর্ক দাদা বলেছে। তা তুমি কি সত্যিই জানো মুখোশটা এখন কোথায় আছে? হ্যাঁ বেগু বাবা, আমি জানি। জানো? তাহলে তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই পারবো। সেই কারণেই তো এত রাতে আপনাকে ডাকতে এলাম। দয়া করে আমার সঙ্গে চলুন বাবা। আমি নয়নের দিকে তাকিয়ে দেখলাম সে তখনও অঘুরে ঘুমোচ্ছে, তাই ওকে আর ডাকলাম না। নিজেই দরজা খুলিয়ে বাইরে বেরিয়ে এলাম। তারপর ফুলমণির সঙ্গে এগিয়ে চললাম উত্তরের জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরে পা রাখতেই আমার সারা শরীর যেন কেঁপে উঠল। ফুলমণি একবার ভয়ার্ত চোখে আমার দিকে তাকালো। আমি আমার ব্যাগটা নিজের সঙ্গেই নিয়ে এসেছিলাম। সেখান থেকে একটা তাবিজ বের করে ফুলমণির হাতে বেঁধে দিয়ে বললাম, মা ফুলমণি, এই তাবিজটা তোমাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে। এটা যতক্ষণ তোমার হাতে বাঁধা থাকবে ততক্ষণ কোনো বিপদ তোমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। তবে খেয়াল রেখো এটা যেন তোমার হাত থেকে খুলে পড়ে না যায়, বুঝেছ? ফুলমণি ঘাড় নেড়ে আমার কথায় সম্মতি জানালো। আমরা দুজনে জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। ফুলমণি পশ্চিম দিকে এগিয়ে গেল, আমি তাকে অনুসরণ করলাম। জঙ্গলের ভেতরে যতই আমরা এগোতে লাগলাম, চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠতে লাগলো। চারিদিকে বড় বড় গাছের সারি, তাদের ডালপালাগুলো এমনভাবেই নিজেদের আধিপত্য বিস্তার করেছে যে সেখানে পথ চলা দায়। তবুও আমরা কোনো রকমে দু হাতে সেই গাছের ডালপালা ঝোপঝাড় সরিয়ে এগিয়ে চললাম। কিছু দূর এগোতেই আমার মনে হলো এখানকার বাতাসটা যেন অন্য জায়গাগুলোর তুলনায় অনেকটাই ভারী। ফুলমণিকে দেখে বেশ বুঝতে পারছিলাম ও ভয় পাচ্ছে। আমি ওকে বললাম, ভয় নেই মা, মা কালীর আশীর্বাদী তাবিজ তোমার হাতে বাঁধা আছে, মাই তোমাকে রক্ষা করবেন। তুমি শুধু মনে মনে মা কালীকে স্মরণ করতে থাকো। আরো কয়েক পা এগোনোর পরে হঠাৎ আমাদের নাকে এসে লাগলো একটা পচা গন্ধ। মনে হচ্ছে আশেপাশে কোথাও কোনো জন্তু জানোয়ার মরে পড়ে আছে। জঙ্গলের গভীর থেকে আসা বুনো শিয়ালের ডাক এখানকার পরিবেশটাকে যেন আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে। আরো কিছুটা হাঁটার পরে আমরা একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে উপস্থিত হলাম। এখানে গাছপালার ঘনত্ব কিছুটা কম। ফুলমণি হাতের আঙুলের সাহায্যে সামনের দিকে ইশারা করল। আমি দেখলাম সেখানে রয়েছে একটা পুরো মন্দির। কাঁপা কাঁপা গলায় ফুলমণি বলল, ভেগু বাবা, এই মন্দিরের ভেতরেই মুখোশটা আছে। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি ফুলমণি? মুখোশটা
ওই মন্দিরের ভেতরে আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আপনি ওই মন্দিরের ভেতরে গেলেই মুখোশটা দেখতে পাবেন। আমি ফুলমণিকে সঙ্গে নিয়ে সেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। মন্দিরটার চারিদিকে বড় বড় লতা পাতা গজিয়ে উঠেছে। দেখে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে যে মন্দিরটা বহু বছর ধরে অযত্নে পড়ে রয়েছে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এটা একটা কালী মন্দির। মন্দিরের ভেতর পাথরের বেদিতে উপবিষ্ট রয়েছে একটা ছোট মা কালীর মূর্তি। আমি 2 হাত কপালে ঠেকিয়ে মাকে প্রণাম করলাম। তবে একটা বিষয় দেখে আমি খুব একটা আশ্চর্য হয়েছি, মন্দিরের ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার। মনে হচ্ছে কেউ যেন রোজ এই জায়গাটা পরিষ্কার করে। আমি ফুলমণিকে জিজ্ঞাসা করলাম, মুখোশটা কোথায় মা? ফুলমণি বলল, ওই ওই পাথরের বেদিটা তলায়। কিন্তু মা, আমরা দুজনে এই বেদিটা সরাতে পারবো কি? এবার ফুলমণি এগিয়ে এসে মা কালীর হাতে থাকা খড়গোটা তুলে নিল, আর সঙ্গে সঙ্গে একটা ঘর ঘর শব্দ হল। আমি অবাক দৃষ্টিতে দেখলাম পাথরের বেদিটা মূর্তি সমেত একটু দূরে সরে যাচ্ছে। বেদিটা সরে যেতেই দেখলাম সেখানে একটা কাঠের বাক্স, তার গায়ে নানা রকম তান্ত্রিক চিহ্ন আঁকা। ফুলমণি আমাকে বলল, ওই বাক্সটার ভেতরেই মুখোশটা আছে বাবা। আমি কাঠের বাক্সটাকে টেনে নিয়ে এলাম, কিন্তু বাক্সটা তালা বন্ধ। এবার ফুলমণি মায়ের মূর্তির পিছন দিকে গেল, তারপর বেরিয়ে এলো একটা চাবি হাতে নিয়ে। সেটা আমাকে দিয়ে বলল, ভেগু বাবা, এই নিন এই বাক্সটার চাবি। আমি ফুলমণির হাত থেকে চাবিটা নিয়ে বাক্সের তালাটা খুলে ফেললাম। তারপর বাক্সের ডালাটা তুলতেই দেখলাম বাক্সের ভিতরে রয়েছে একটা প্রাচীনকালের দেবী চামুণ্ডার মুখোশ। আমি বাক্সের ভিতর থেকে মুখোশটা বাইরে বের করে নিয়ে এলাম। সনাতন বাবুর কথা কোনো অংশে মিথ্যে নয়, সত্যিই মোহনের হাতে জাদু ছিল। না হলে এত সুন্দর মুখোশ তৈরি করা হয়তো তার পক্ষে সম্ভব হতো না। আমি মুখোশটাকে এপাশ ওপাশ ঘুরিয়ে ভালো করে দেখে নিয়ে আবার বাক্সের ভিতর রেখে দিয়ে বাক্সের ডালাটা বন্ধ করে দিলাম। ফুলমণি মা কালীর হাতের খড়গোটা আবার যথাস্থানে রাখতেই ঘর ঘর করে শব্দ হয়ে বেদিটা আবার পূর্বস্থানে বসে গেল। ফুলমণি চাবিটা নিয়ে গিয়ে আবার মা কালীর পেছনে যথাস্থানে রেখে দিল। তারপর আমি আর ফুলমণি বাক্সটা নিয়ে মাকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। কিছু দূর চলার পরেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমাদের হাড়ে যেন কাঁপন ধরিয়ে দিয়ে গেল। ফুলমণি বলল, কি হলো বলুন তো ভেগু বাবা, হঠাৎ এমন ঠান্ডা বাতাস কোথা থেকে এলো? ফুলমণি না বুঝলেও আমি কিন্তু বুঝেছিলাম এটা কোনো সাধারণ বাতাস ছিল না। কিন্তু সে কথা আমি ফুলমণিকে বললাম না, শুধু বললাম, মা ফুলমণি, একটু দ্রুত পা চালাও, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জঙ্গল থেকে বের হতে হবে। আমার মুখের কথা শেষ হওয়ার আগেই আমাদের কানে এসে পৌঁছল এক গুরু গম্ভীর নারী কণ্ঠ। ওটা রেখে দাও। চমকে পিছনে তাকিয়ে দেখি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে এক কৃষ্ণ বসনা নারী মূর্তি। তার কপালে তিলক, মাথায় লম্বা জটা, গলায় মুন্ড মালা আর হাতে একটি ত্রিশূল। তার বেশভূষা দেখে বুঝতে পারলাম তিনি একজন সাধিকা। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? সাধিকা বললেন, আমি হিরণময়ী। হিরণময়ীর কথা সনাতন বাবুর মুখ থেকে আমি আগেই শুনেছি, এই প্রথম তাকে প্রত্যক্ষ করলাম।
হিরণময়ী বলল, তোমার হাতের ওই বাক্সটা আমাকে দিয়ে যাও ভেগুতান্ত্রিক। আমিও দৃঢ় কণ্ঠে বললাম, না, এই বাক্স আমি তোমাকে দেব না হিরণময়ী। আমার কথায় হিরণময়ী ক্রোধে ফেটে পড়ল, চিৎকার করে বলল, কি এত বড় সাহস তোর? তুই হিরণময়ীর মুখের ওপর কথা বলিস? তুই হয়তো জানিস না ভেগুতান্ত্রিক, আমি চাইলে এই মুহূর্তে তোকে পাথরে পরিণত করে দিতে পারি। এবার যেন আমি কিছুটা আত্ম অহংকারী হই বললাম, তাই নাকি হিরণময়ী? এত ক্ষমতা তো? তুমি হয়তো আমার ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত নও। আমি ভেগুতান্ত্রিক, মা কালীর একনিষ্ঠ সাধক। তোমার মতো এমন অনেক দুষ্ট তান্ত্রিককে আমি উচিত শিক্ষা দিয়েছি, আর তুমি বলছো তুমি আমাকে পাথরে পরিণত করবে? তুমি দেখি কত বড় ক্ষমতা তোমার। এই আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, নাও পাথরে পরিণত করো আমাকে। এবার হিরণময়ী তার হাতের ত্রিশূলটা আমার গায়ে স্পর্শ করিয়ে একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আমিও দু চোখ বন্ধ করে মনে মনে কাল ভৈরবের মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। কয়েক মুহূর্ত পরেই হিরণময়ী চিৎকার করে উঠল, না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার সাধনা, আমার এতদিনের সাধনা কিছুতেই মিথ্যে হতে পারে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার মতো ক্ষমতাশালী তান্ত্রিক কেউ নেই, না কেউ থাকতে পারে না। আমিও চোখ খুলে জয়ের হাসি হেসে বললাম, কি হলো হিরণময়ী? তোমার ক্ষমতা এতই কম? তোমার শক্তি তো আমাকে স্পর্শ করতে পারলো না। হিরণময়ী এবার একটা প্রকাণ্ড হুঙ্কার ছেড়ে বলল, কি ভেবেছিস তুই ভেগুতান্ত্রিক? তুই জিতে গেলি? তবে যে তুই খুব বড় ভুল করছিস, কারণ আমাদের লড়াই এখনো শেষ হয়নি। দেখ দেখ তবে এবার আমার ক্ষমতা। এই বলে সে হাতে ত্রিশূলটাকে উল্টো করে ত্রিশূলের তিনটে ফলা মাটিতে সজোরে গেঁথে দিল, আর সঙ্গে সঙ্গে বাতাসে প্রচন্ড ঝড় উঠল। পায়ের তলার মাটি কাঁপতে লাগলো, মনে হচ্ছিল যেন সমগ্র পৃথিবীটাই এই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। আমরা মাটিতে স্থির হয়ে দাঁড়াতে পারছিলাম না। হঠাৎ দেখলাম আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার চারপাশের মাটি একটু একটু করে ফাঁক হয়ে যাচ্ছে। আমি ফুলমণির হাত ধরে টেনে ওকে নিয়ে একটু দূরে সরে গেলাম। তারপরেই দেখলাম একটা ভয়ানক দৃশ্য। মাটিটা ফাঁক হয়ে যেতে সেই গর্ত থেকে বেরিয়ে আসতে লাগলো শয়ে শয়ে ভয়ানক দর্শনধারী অতিকায় প্রেত। ফুলমণি ভয়ে চিৎকার করতে লাগলো, ভেগু বাবা, বাঁচান, বাঁচান বাবা, বাঁচান আমাকে। আমিও আমার গলার রুদ্রাক্ষের মালাটা হাতে পেঁচিয়ে নিয়ে বিড়বিড় করে একটা মন্ত্র উচ্চারণ করলাম, আর অন্য হাতে আমার ব্যাগের ভেতর থেকে ধুনোর কৌটোটা বের করে সেখান থেকে এক মুঠো ধুনো নিয়ে ছিটিয়ে দিলাম সেই প্রেতগুলোর গায়ে। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম একটা গগর বেদারি আর্তনাদ। মনে হলো সব কটা প্রেত যেন একসঙ্গে আর্তনাদ করে উঠল। তারপর তারা আবার যেখান থেকে বেরিয়ে এসেছিল সেই মাটির ভেতরে ঢুকে গেল। এইবার মনে হয় হিরণময়ী একটু ভয় পেল, চিৎকার করে বলল, না না না, এসব কি হচ্ছে? আমার শক্তি, আমার শক্তি এই ভেগুতান্ত্রিকের ওপর কোনো প্রভাব ফেলতে পারছে না কেন? হিরণময়ী, আমার উপর স্বয়ং মা কালীর আশীর্বাদ রয়েছে। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ভালো চাও তো এক্ষুনি এই স্থান পরিত্যাগ করো। এই বলে হিরণময়ী যেন চোখের পলকে কোথায় উধাও হয়ে গেল। আমি আর তাকে দেখতে পেলাম না। ফুলমণিকে বললাম, চল মা, এখনকার মতো আমাদের বিপদ কেটে গেছে। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, না হলে নয়নের ঘুম ভেঙে গেলে ও আমাকে দেখতে না পেলে খুব দুশ্চিন্তা করবে। চল। আমি ফুলমণিকে সঙ্গে নিয়ে অর্কদের বাড়িতে ফিরে এলাম। ফিরে এসে দেখি
নয়ন বাড়ির উঠোনে চিন্তিত মুখে পায়চারি করছে। আমাকে দেখেই দৌড়ে কাছে এসে বলল, এই তো ভেগু বাবা, এত রাতে কোথায় গেছিলেন আপনি? আর আপনার হাতে এটা কিসের বাক্স? সঙ্গে এই মেয়েটি বা কে? আমি বললাম, আর নয়ন, এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে কোনটার উত্তর দেব বলতো? তবে শেষের প্রশ্নের উত্তরটাই আগে দিচ্ছি। ও ফুলমণি। ওর নামটা নিশ্চয়ই তুই অর্কর মুখ থেকে শুনেছিস। আগে ভেগু বাবা, তা তো শুনেছি, কিন্তু আপনারা এত রাতে কোথায় গেছিলেন? সব বলছি, আগে ভেতরে চল। ঘরে ঢুকেই আমি নয়নকে বললাম, নয়ন, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দে। নয়নও তাই করল। এবার আমি মাটিতে বসে আমার হাতের বাক্সটা সামনে রাখলাম। নয়ন আর ফুলমণিও আমার পাশে বসল। নয়নের মুখ দেখেই বোঝা যাচ্ছে ও কতটা উত্তেজিত হয়ে উঠেছে। ওই বাক্সের ভিতরে কি আছে সেইটা দেখবার জন্য। আমি ওকে আর অপেক্ষা না করিয়ে বাক্সের ডালাটা খুললাম। নয়ন লাফিয়ে উঠে বলল, আরে, এই তো সেই দেবী চামুন্ডার মুখোশটা। আমি বললাম, চুপ কর নয়ন, চুপ কর। পাশের ঘরে লোক আছে, সবাই জেনে যাবে। জেনে গেলে কি হবে ভেগু বাবা? নয়ন, মুখোশটা যে এখন আমাদের কাছে আছে এ কথা কেউ যেন ঘুণাক্ষরেও না জানতে পারে, না হলে আমাদের কিন্তু বিপদ হতে পারে নয়ন। তাই খুব সাবধানে এটা এখন আমাদের এখানে রাখতে হবে। ঠিক আছে ভেগু বাবা। নয়ন, আমার মনে হচ্ছে এই মুখোশটাই এই গ্রামের মানুষগুলোর মৃত্যুর কারণ। সে কি ভেগু বাবা? তার মানে আপনি বলতে চাইছেন এই মুখোশটা এই গ্রামের নিরীহ মানুষগুলোকে এমন নৃশংসভাবে হত্যা করছে? হ্যাঁ রে নয়ন, এই মুখোশটার মধ্যেই কোনো দুষ্ট আত্মা বন্দী হয়ে আছে, আর সেটা করেছে ওই হিরণময়ী। হিরণময়ী? তার সঙ্গে কি আপনার দেখা হয়েছিল নাকি ভেগু বাবা? হ্যাঁ রে নয়ন, তার সঙ্গে আমার লড়াই শুরু হয়ে গেছে। ভেগু বাবা, আপনি কিন্তু এই কাজটা মোটেই ভালো করলেন না। কোন কাজটা রে নয়ন? এই যে আজ আপনি আমাকে না নিয়েই একা চলে গিয়েছিলেন ওই মুখোশটা আনতে। নয়ন, আমি তো নিজেও জানতাম না রে ওই মুখোশটা কোথায় আছে। এই ফুলমণি আমাকে জায়গাটা চিনিয়ে নিয়ে গিয়েছিল। আর তাছাড়া তখন তুই ঘুমোচ্ছিলি, তাই আর তোকে জাগাইনি। ঠিক আছে, তুই রাগ করিস না। পরের বার আমি যেখানেই যাব তোকে অবশ্যই করে সঙ্গে নিয়ে যাব। আমার কথায় নয়নের অভিমান কিছুটা হলেও কমল। কিন্তু এখন আমাদের প্রধান সমস্যা হলো এই বাক্সটাকে কোনো নিরাপদ স্থানে লুকিয়ে রাখা। এত বড় বাক্সটাকে সবার চোখের আড়ালে কিভাবে লুকিয়ে রাখবো সেটাই আমাদের কারোর মাথায় আসছিল না। সমস্যার সমাধান করে দিল ফুলমণি। বলল, ভেগু বাবা, এই বাড়ির পিছন দিকে একটা ফাঁকা জমি আছে, ওই দিকটায় কেউ যায় না। যদি আমরা বাক্সটাকে ওখানে মাটির তলায় পুঁতে রাখি তাহলে হয়তো কেউ জানতে পারবে না। ফুলমণির প্রস্তাব আমি সমর্থন করলাম। আমরা তিনজনে বাক্সটাকে বাড়ির পেছনে সেই ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে গর্ত খুঁড়ে বাক্সটাকে রেখে আবার মাটি চাপা দিয়ে দিলাম। তারপর আবার ফিরে এলাম। ফুলমণি বলল, এবার আমি আসি বাবা। আমি কৃতজ্ঞতার সুরে বললাম, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না ফুলমণি। হয়তো তোমার জন্যেই এই ছায়াডিহি গ্রামের মানুষগুলোর প্রাণ বেঁচে যাবে। কিন্তু মা, একটা কথা তুমি আমাকে বলো, তুমি কিভাবে জানলে মুখোশটা ওই মন্দিরে আছে? আসলে ভেগু বাবা, আমি জড়িবুটি তৈরির জন্য লতাপাতা সংগ্রহ করতে জঙ্গলে ঘুরে বেড়াই। আজ সন্ধেবেলা হঠাৎ ভাইয়ের পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। আমি তখন জঙ্গলে যাই লতা সংগ্রহ করতে।
আমার বাড়ির লোক আমাকে বারবার বারণ করেছিল জঙ্গলে যেতে, কিন্তু ভাইটা আমার ওভাবে কষ্ট পাচ্ছে দেখে আমি প্রায় একরকম ওদের বারণ অগ্রাহ্য করেই ওই জঙ্গলে গিয়েছিলাম। আমি হাঁটতে হাঁটতে ওই মন্দিরের কাছে চলে যাই আর দেখি মন্দিরের ভেতর থেকে আলোর ছটা বাইরে আসছে। আমি আরেকটু এগিয়ে গিয়ে গাছের আড়াল থেকে দেখি মন্দিরের ভেতরে রয়েছেন ওই তন্ত্রসাধিকা হিরণময়ী। আমি দেখলাম হিরণময়ী মায়ের মূর্তির হাতের ত্রিশূলটা সরিয়ে নিতেই বেদিসহ মূর্তিটা একটু দূরে সরে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা কাঠের বাক্স। হিরণময়ী সেই বাক্সটা বাইরে বের করে আনলেন, তারপর উঠে মায়ের মূর্তির পিছন দিকে চলে গেলেন। মূর্তির পেছনেই ঝোলানো থাকে এই বাক্সের চাবিটা। তারপর তিনি চাবি দিয়ে বাক্সটা খুলে তার ভেতর থেকে বের করে আনলেন ওই চামুণ্ডা দেবীর মুখোশটা। তারপর সেটা হাতে নিয়ে খুব জোরে জোরে হাসতে লাগলেন। সেই হাসির শব্দে আমার বুকের ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠছিল বাবা। এরপর আমি এক মুহূর্ত আর সেখানে দাঁড়াইনি। আমার লতা সংগ্রহ হয়ে গিয়েছিল, তাই আমি এক ছুটে বাড়ি ফিরে আসি। তারপর সেই লতা বেটে ওষুধ বানিয়ে ভাইকে খাইয়ে নিজের ঘরে গিয়ে চুপ করে বসে থাকি। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে সোজা আপনার কাছে চলে আসি ভেগু বাবা। সব কথা শুনে আমি ফুলমণিকে জিজ্ঞাসা করলাম, মা ফুলমণি, তুমি এই মূর্তিটার কথা আমার আগে কাউকে বলনি তো? না না ভেগু বাবা, এই কথা আমি আর কাউকে বলিনি, আপনাকেই প্রথম এসে বললাম। খুব ভালো কথা মা, তবে শোনো, এ কথা তুমি আর কাউকে বলো না কিন্তু। আমরা তিনজন ছাড়া এই মূর্তিটার কথা আর যেন কেউ জানতে না পারে। ঠিক আছে ভেগু বাবা, আমি তবে এখন আসি। ঠিক আছে মা, তুমি এখন এসো। আর খেয়াল রেখো, তোমার হাতে যে তাবিজটা আমি বেঁধে দিয়েছি সেটা যেন কোনোভাবেই তোমার হাত থেকে খুলে না যায়। আচ্ছা বাবা। এই বলে ফুলমণি চলে গেল। আমাদের প্রথমে জানতে হবে এই মূর্তিটার ভেতরে আসলে কার আত্মাকে বন্দি করে রাখা হয়েছে। তারপর সেই অতৃপ্ত আত্মাকে আমাকে মুক্তি দিতে হবে। আর এই কাজটা যে করেছে তাকেও উচিত শিক্ষা দিতে হবে। চল নয়ন, ভোর হতে আর কিন্তু বেশি বাকি নেই, ততক্ষণ একটু শুয়ে নেওয়া যাক। আমি আর নয়ন শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে আমি আমার কিছু প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিলাম। সারাদিনে আমার তেমন কোনো ব্যস্ততা আর ছিল না। নয়নের সাথে গ্রামে ঘুরে বেরিয়েই সময়টা কেটে গেল। আমি শুধু অপেক্ষা করছিলাম নির্দিষ্ট সময়ের। রাত্রি যখন দ্বিপ্রহর, তখন নয়নকে ডেকে বললাম, নয়ন, শিগগিরই ওঠ, আমাদের সময় হয়ে গেছে। আমার ডাকে নয়ন ধর্মর করে উঠে বিছানায় বসল। ঘুম জড়ানো চোখে বলল, এখন আমাদের কি করতে হবে ভেগু বাবা? শোন নয়ন, প্রথমেই আমাদের ওই কাঠের বাক্সটা মাটির তলা থেকে বের করতে হবে। তারপর ওটা নিয়ে আমাদের শ্মশানে যেতে হবে। সেইখানেই আমাদের আসল কাজ। ঠিক আছে ভেগু বাবা, তাহলে চলুন। নয়নকে সঙ্গে নিয়ে আমি বাড়ির পেছনের সেই ফাঁকা জায়গায় গেলাম, যেখানে আমরা গত রাতে সেই কাঠের বাক্সটা পুঁতে রেখেছিলাম। সেখানে পৌঁছে নয়ন মাটি খুঁড়তেই বাক্সটা দেখা গেল। নয়ন বাক্সটা বের করে আনতে যাচ্ছিল। আমি ওকে বাধা দিয়ে বললাম, নয়ন, তুই বাক্সটা ছোস না, এতে তোর বিপদ হতে পারে। আমার কথা শুনে নয়ন কিছুটা দূরে সরে গেল। তারপর আমি একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করতে করতে বাক্সটা যেই না ছুঁয়েছি, তখনই বাক্সটা যেন একটু নড়ে উঠল। আর পরক্ষণেই বাক্সের ভেতর থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ বেরিয়ে আসতে লাগলো। আমার একটু ভয় ভয় লাগছিল।
আমি বেশ বুঝতে পারছিলাম এই বাক্সটার ভেতর যে জিনিসটা আছে সেটা এখন জীবন্ত হয়ে উঠেছে। আমি মন্ত্র জপতে জপতে বাক্সটা মাটির ভেতর থেকে বাইরে বের করে নিয়ে এলাম। এখন যেন বাক্সটা আরো জোরে জোরে নড়ছে। মনে হচ্ছে ভেতর থেকে কেউ যেন বাইরে বেরিয়ে আসার জন্য ছটফট করছে, আর বাক্সের ভিতরে শব্দের তীব্রতাও আরো জোরালো হয়ে উঠেছে। নয়ন একটু দূরেই দাঁড়িয়েছিল। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, ভেগু বাবা, ভেগু বাবা, এই বাক্সটা এমনভাবে নড়ছে কেন? আমি গম্ভীর স্বরে বললাম, মুখোশ, মুখোশ জেগে উঠেছে রে নয়ন। কি কি বলছেন ভেগু বাবা? মুখোশ জেগে উঠেছে? তাহলে এখন আমাদের উপায় কি? নয়ন, আমাদের হাতে সময় খুব কম। আমাদের তাড়াতাড়ি শ্মশানে পৌঁছতে হবে। এখন তাড়াতাড়ি চল। আমরা দুজনে দ্রুত পা চালিয়ে শ্মশানের দিকে রওনা দিলাম। ঘন অন্ধকারের চাদরে চারিদিক ঢেকে রয়েছে। ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের ডাক। সব মিলিয়ে রাতের পরিবেশটা যেন ভয়ঙ্কর হয়ে উঠছিল। শ্মশানে পা দিতেই আমাদের দুজনের শরীর যেন একবার কেঁপে উঠল। আমি নয়নকে বললাম, নয়ন, মনে হচ্ছে আমরা সঠিক পথে এগোচ্ছি। আরও কিছুটা পথ এগোনোর পর আমি নয়নকে বললাম, নয়ন, তুই আর এগোস না, এখানেই দাঁড়া। নয়ন দাঁড়িয়েই রইল। আমি আরও 2 পা এগিয়ে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে আমার হাতের বাক্সটা রেখে তার সামনে বসলাম। বাক্সটা তখনও আগের মতোই নড়ে চলেছে। আমি আমার ব্যাগ থেকে একটা ধুনোর কৌটো বের করে প্রথমেই মাটির উপর একটা চক্র আঁকলাম। তার উপর বাক্সটাকে বসিয়ে দিলাম। তারপর 2 চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। নয়ন দূরে দাঁড়িয়েই সব কিছু দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ মন্ত্র উচ্চারণের পর হঠাৎ এক সময় একটা প্রচণ্ড শব্দ করে বাক্সের ডালাটা খুলে গেল। আমি দেখলাম তার ভেতরে থাকা চামুণ্ডা দেবীর মুখোশটা যেন জীবন্ত হয়ে উঠেছে। মুখোশটার চোখ দুটো যেন গনগনে আগুনের মতো লাল। এবার আমিও দৃঢ় কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, কে তুই? সঙ্গে সঙ্গে ভেসে এলো একটা পুরুষ কণ্ঠস্বর, আমি মোহন। এই কথা শুনে আমি একটু অবাক হইনি, কারণ এমন একটা উত্তরের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ। জিজ্ঞাসা করলাম, তুমি এই মুখোশের মধ্যে কিভাবে এলে? হিরণময়ী আমাকে এই মুখোশের ভেতর আটকে রেখেছে। তাহলে তুমি এই গ্রামে এই নিরীহ মানুষগুলোকে এভাবে হত্যা করছো কেন? এইবার সেই পুরুষ কণ্ঠ কাঁদো কাঁদো স্বরে বলল, আমি কাউকে হত্যা করিনি, সবটাই ওই শয়তান হিরণময়ী আমাকে দিয়ে করিয়েছে। আমি তো গ্রামের মানুষগুলোকে ভালোবাসতাম, তাহলে আমি কেন ওদেরকে হত্যা করতে যাব? কিন্তু আমি যে নিরুপায়, হিরণময়ী আমাকে তন্ত্র দিয়ে বেঁধে রেখেছে। সে আমাকে দিয়ে যা করাচ্ছে আমি তা করতে বাধ্য হচ্ছি। বেশ, তবে এখন তুমি কি চাও মোহন? মুক্তি চাই, মুক্তি চাই আমি। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মোহনের সেই কণ্ঠস্বরে চারিদিক যেন কেঁপে উঠল। মোহন আবার বলল, আমি মুক্তি চাই, মুক্তি চাই আমি। এই মুখোশের ভেতর থেকে আমি বেরোতে চাই। ঠিক আছে মোহন, আমি তোমাকে মুক্তি দেব, তবে তোমাকেও কিন্তু আমায় কথা দিতে হবে যে এই মুখোশের ভেতর থেকে বেরোনোর পর তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। হ্যাঁ ভেগু বাবা, আমি কথা দিচ্ছি, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। আপনি দয়া করে আমাকে মুক্ত করুন। বেশ, তবে তাই হোক। এই বলে আমি 2 চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত ধ্যান করলাম। তারপর বললাম, মোহন, তোমার মুক্তি সম্ভব, কিন্তু সেটা করতে হলে সবার আগে আমাকে হিরণময়ীর বন্ধন ভাঙতে হবে। নিবন্ধন ভাঙতে না পারলে তোমাকে মুক্তি দেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আর শুধু আমি কেন, এই পৃথিবীর কোনো তান্ত্রিক তোমাকে মুক্তি দিতে পারবে না। আপনার যা করার হয় আপনি করুন, শুধু আমাকে মুক্তি দিন, মুক্তি দিন আমায়।
কিন্তু মোহন, যতক্ষণ না হিরণময়ীর শক্তি শেষ হয়ে যাবে ততক্ষণ আমি সেই বন্ধন যে ভাঙতে পারবো না। তাহলে আপনি দেরি করছেন কেন ভেগু বাবা? শেষ করে দিন ওই শয়তানি হিরণময়ীর শক্তিকে। কিন্তু এই কাজটা করা যে খুব কঠিন হবে মোহন। তবু আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি ওর শক্তিকে পরাজিত করবার। আমি নয়নকে বললাম, নয়ন, আমাকে কিছু কাঠ সংগ্রহ করে দে। আমার আদেশ পেয়ে নয়ন শ্মশানে পড়ে থাকা কিছু শুকনো কাঠ আমাকে কুড়িয়ে নিয়ে এসে দিল। তারপর আমার পাশে এসে বসলো। আমি সেই কাঠগুলো একত্রিত করে আগুন জ্বালালাম। যজ্ঞের কিছু উপকরণ আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম, সেগুলো ব্যাগ থেকে বের করে যজ্ঞ করতে শুরু করলাম। মন্ত্র পড়ে যজ্ঞে আহুতি দিলাম। হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। চারিদিকে গাছের শুকনো ডালপালা, কাঠের টুকরো এসে যজ্ঞের আগুনের ওপর পড়ে যজ্ঞকে বন্ধ করে দিতে চাইল। নয়ন খুব ভয় পেয়ে গেল, জিজ্ঞাসা করল, ভেগু বাবা, এসব কি হচ্ছে? ভয় পাস না নয়ন, এটা তো হওয়ারই ছিল। ভুলে যাস না হিরণময়ীও একজন বড় মাপের সাধিকা। যদিও সে অশুভ শক্তির সাধনা করে, তবুও তার ক্ষমতা আমার থেকে কিছু কম নয়। সে তো আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেই। কিন্তু ভেগু বাবা, এই যজ্ঞের আগুন যদি নিভে যায় তখন কি হবে? আমার ওপর মা কালীর আশীর্বাদ আছে নয়ন, এই যজ্ঞের আগুন কিছুতেই নিভতে পারে না। হিরণময়ী যতই চেষ্টা করুক না কেন, আমি এই যুদ্ধে জয়ী হবই। জয় মা, জয় মা কালী। এই বলে আমি আবার মন্ত্র পড়া শুরু করলাম। এইবার মন্ত্রের তীব্রতা আরো ভয়ঙ্কর হলো। কিছু সময় পরেই দেখলাম ঝড় থেমে গেল। আবার পরক্ষণেই শুনতে পেলাম একটা বিকট হাসি। আমরা দুজনে তাকিয়ে দেখলাম আমাদের সামনে অন্ধকারের মধ্যে একটা কালো ছায়া এসে উপস্থিত হয়েছে। তারপর ধীরে ধীরে সেই কালো ছায়াটা সরে গিয়ে তার ভেতর থেকে বেরিয়ে এলো হিরণময়ী। সে চিৎকার করে বলে উঠল, ভেগুতান্ত্রিক, কি ভেবেছিস তুই? এত সহজে আমার এতদিনের সাধনাকে তুই বিফল করে দিবি? পারবি না ভেগুতান্ত্রিক, পারবি না তুই। দেখলাম তার চোখ দুটো গনগনে লাল আগুনের মতো জ্বলছে। হিরণময়ীর চোখের সেই আগুন যেন চারিদিকের অন্ধকারকে গ্রাস করে নিচ্ছিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক বিকৃত হাসির রেখা। নয়নের দিকে তাকিয়ে দেখলাম ও ভয়ে জড়সড় হয়ে আছে। হিরণময়ী আবার বলল, ভেগুতান্ত্রিক, আমি তোকে শেষবারের মতো বলছি, ভালো চাস তো ওই মুখোশটা আমাকে দিয়ে দে, নইলে কিন্তু। আমিও উচ্চস্বরে তাকে বললাম, নইলে কি হিরণময়ী? নইলে আজ রাতই হবে তোর জীবনের শেষ রাত। হিরণময়ী, যে পাপ তুই করেছিস তার কোনো ক্ষমা হয় না। তোর বিচার আজ স্বয়ং মা কালী করবেন। তোর শাস্তির জন্য প্রস্তুত হ হিরণময়ী, আজই তোর বিনাশ ঘটবে। আমার কথায় হিরণময়ী হঠাৎ বিকট হাসিতে ফেটে বলল, বিচার? আমার বিচার করবে তোর মা কালী? ওরে, আমার বিচার করার ক্ষমতা কারোর নেই। আমি নিজেই আমার নিজের বিচার করি, আমি নিজেই আমার নিজের ভাগ্য রচনা করি ভেগুতান্ত্রিক। বলেই আবার হাসতে লাগলো। তারপর দু হাত শূন্যে তুলে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। মুহূর্তের মধ্যেই চারপাশের শ্মশান যেন জেগে উঠল। চারিদিক থেকে ভেসে আসতে লাগলো অদ্ভুত ভয়ঙ্কর সব শব্দ। হঠাৎ আমাদের পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করলো। নয়ন এতক্ষণ এক জায়গায় গুটিসুটি মেরে বসেছিল, এবার সে ভয় পেয়ে উঠে দাঁড়ালো। তারপর দৌড়ে আমার কাছে এগিয়ে চলে এলো, চিৎকার করে বলল, ভেগু বাবা, এগুলো কি? আর সেই মুহূর্তেই যে দৃশ্যটা আমি দেখলাম, তাতে আমার হৃৎপিণ্ডটাও যেন গলার কাছে উঠে এলো ভয়ে।
দেখলাম আমার সামনের মাটি দুভাগ হয়ে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে হাজার হাজার কালো হাত। আমরা কিছু বুঝে উঠবার আগে হাতগুলো আমাকে আর নয়নকে পেঁচিয়ে ধরলো। নয়ন চিৎকার করে কেঁদে উঠল। ভেগু বাবা, ভেগু বাবা, আমাকে বাঁচান! আমি অনুভব করলাম সেই কালো হাতগুলো যেন আমাদের মাটির তলায় নিয়ে যেতে চাইছে। আমি সেই মুহূর্তেই আমার মাথা থেকে এক মুঠো চুল ছিঁড়ে নিয়ে সেটা মন্ত্র পড়ে আমার সামনে জ্বলতে থাকা সেই আগুনের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে হাতগুলো আমাদের ছেড়ে দিল, আর পরক্ষণেই দেখলাম সেগুলো আপনা থেকেই পুড়ে ছাই হয়ে গেল। তারপর সেই ছাই ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। এইবার হিরণময়ী একটা প্রচন্ড হুঙ্কার করে উঠল। ভেগুতান্ত্রিক, তোর এত বড় সাহস! আমিও চিৎকার করে বললাম, আমার সাহস তুই এখনো পর্যন্ত দেখিসনি হিরণময়ী। এবার দেখ, আজই তোর অশুভ শক্তির বিনাশ ঘটাবো আমি। আমার কথায় হিরণময়ী যেন আবার বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দে চারিদিকের বাতাস যেন জমে ঠান্ডা হয়ে গেল। তারপর সে হাত তুলে আকাশের দিকে তাকিয়ে কাউকে যেন আহ্বান করতে লাগলো। শেষ করে দেই ভেগুতান্ত্রিককে। মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে শুরু হলো বজ্রপাত। আমরা ভয়ার্ত দৃষ্টিতে দেখলাম আকাশের বুক চিরে মাটিতে নেমে আসছে কতগুলো কালো কালো ছায়ামূর্তি। তাদের পৈশাচিক হাসিতে শ্মশানের বাতাস যেন কেঁপে উঠতে লাগলো। ছায়ামূর্তিগুলো মাটিতে নেমে এসেই আমাদের চারপাশে গোল হয়ে ঘুরতে লাগলো। নয়ন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভেগু বাবা, ভেগু বাবা, এরা কারা? এরা কারা? আমিও গম্ভীর স্বরে বললাম, ভয় পাস না নয়ন, ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাক। আজ এই শ্মশানেই এই লড়াই শেষ হবে। আমার অভয় বাণী পেয়ে নয়ন মনে হয় কিছুটা ভয় মুক্ত হলো। এবার আমি চোখ বন্ধ করে আমার সাধনার্জিত সমস্ত শক্তি একত্রিত করে এক মনে মা কালীর ধ্যান করতে লাগলাম। কয়েক মুহূর্ত পরেই অনুভব করলাম মাটি যেন কাঁপতে শুরু করেছে। যজ্ঞের আগুনের শিখাও হঠাৎ যেন অস্বাভাবিকভাবে বেড়ে উঠল। হিরণময়ী সেখানেই দাঁড়িয়ে আস্ফালন করছিল। এবার সে নিজের ত্রিশূল তুলে আমার দিকে ছুঁড়ে দিল, আর ঠিক সেই মুহূর্তেই আগুনের ভেতর থেকে আবির্ভূতা হলেন আমার আরাধ্যা দেবী, স্বয়ং মা কালী। মায়ের দু চোখ যেন ক্রোধে রক্তবর্ণ ধারণ করেছে। মাকে দেখে আমি দু হাত কপালে ঠেকিয়ে তাকে প্রণাম করলাম। নিজের চোখের সামনে মাকে দেখে হিরণময়ী চমকে উঠল। মা কালী হুঙ্কার ছেড়ে বললেন, হিরণময়ী, তোর খুব সাহস, তাই না? তুই আমার পুত্রকে শেষ করতে এসেছিস। এখন তোকে কে বাঁচাবে হিরণময়ী? এইবার হিরণময়ী দু হাত জড়ো করে কাঁদো কাঁদো স্বরে বলল, মা, মা, মা গো, আমি ভুল করেছি মা, আমি বড় ভুল করে ফেলেছি। তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমি এমন ভুল আর এ জীবনে কখনো করবো না মা, কখনো করবো না। আমায় ক্ষমা করে দাও মা। আমায় তুমি একটিবার ক্ষমা করে দাও। ভেগু বাবা, ভেগু বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন এখানে ফিরে আসবো না। তোমায় বলেছিলাম না হিরণময়ী, মা কালীর আশীর্বাদ যার উপর থাকে তার কোনো ক্ষতি কেউ কোনো দিন করতে পারে না। এবার মা কালী তার হাতের খড়গোটা ছুঁড়ে দিলেন হিরণময়ীকে লক্ষ্য করে, আর সেটা গিয়ে বসল হিরণময়ীর গলায়। হিরণময়ীর মাথাটা ধর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে গেল। শ্মশানের মাটি রক্তে ভেসে যেতে লাগলো।
চারিদিক কাঁসর ঘণ্টার শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল। আমি দু হাত জোর করে মা কালীর স্তুতি করতে লাগলাম। ওম কালী কালী মহা কালী কালী কে পাপ হারিণী, কালী কালী মহা কালী কালী কে পাপ হারিণী। আমার স্তুতিতে মা শান্ত হলেন, স্নেহ মাখা কণ্ঠে আমায় বললেন, ভেগু, যে কাজে তুই ছায়াডিহিতে এসেছিস সে কাজ অত্যন্ত কঠিন হলেও তুই তোর নিষ্ঠার সাধনার জোরে তা খুব সহজেই করতে পারবি। আমার আশীর্বাদ সর্বদা তোর উপর আছে। এই বলে মা যজ্ঞের আগুনের মধ্যেই ধীরে ধীরে মিলিয়ে গেলেন। জয় মা কালী, মা মা গো, জয় মা মা গো বলে মায়ের উদ্দেশ্যে আবার কপালে দু হাত ঠেকিয়ে প্রণাম জানালাম। নয়ন এতক্ষণ আমার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখছিল। নিজের চোখের সামনে স্বয়ং মা কালীকে দর্শন করে সে যেন বিস্ময়ে হতবাক হয়ে গেছে। বারবার মা কালীকে প্রণাম জানাতে লাগলো। আমি ওকে বললাম, নয়ন, আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে, এবার শুধু মোহনের আত্মাকে এই মুখোশের ভেতর থেকে বের করে তারপর ওকে মুক্তি দিতে পারলেই আমাদের ছায়াডিহির কাজ শেষ হয়ে যাবে। চল চল, এখন ভোর হয়ে আসছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তাহলে মুখোশটার এখন কি হবে ভেগু বাবা? মুখোশটাকে আবার আমরা মাটির নিচে যথাস্থানে রেখে আসব। সামনের অমাবস্যা ছাড়া আমাদের কাজ সুসম্পন্ন হবে না। ঠিক আছে ভেগু বাবা। আমি বুঝতে পেরেছিলাম যে সাধারণভাবে মোহনকে মুক্তি দেওয়াটা সম্ভব নয়। তার জন্য আমাকে বিশেষ বিদ্যা লৌহতন্ত্র প্রয়োগ করতে হবে। তার জন্য আমার এক ধরনের বিশেষ অস্ত্রের প্রয়োজন। আমাকে এক দক্ষ কামারের সঙ্গে কথা বলতে হবে, কারণ সেই একমাত্র পারবে আমাকে সেই অস্ত্র তৈরি করে দিতে। অর্কর সঙ্গে কথা বলে এমন একজন দক্ষ কামারের সন্ধানও পাওয়া গেল। নাম তার পঞ্চানন্দে। আমার আদেশ মতোই সে লোহা দিয়ে একটা বিশেষ অস্ত্র আমাকে তৈরি করে দিল। এবার অপেক্ষা অমাবস্যা তিথির। দুদিন পরেই ছিল অমাবস্যা। সেদিন আমি সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম সন্ধ্যাবেলার সেই বিশেষ কাজের জন্য। নির্দিষ্ট সময়ে আমি মোহনকে সঙ্গে নিয়ে গ্রামের শ্মশানে এসে হাজির হলাম। সঙ্গে এনেছিলাম পঞ্চানন কামারের তৈরি করা সেই বিশেষ লোহার অস্ত্রটা, আর সেই লোহার বাক্সটা যার মধ্যে রয়েছে চামুণ্ডা দেবীর মুখোশ আর যজ্ঞের কিছু উপকরণ। অর্ক আমাদের সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু আমি কাউকে সঙ্গে নিইনি। আমি শ্মশানের ভিতর একটা নির্দিষ্ট স্থানে যজ্ঞবেদী প্রস্তুত করলাম। নয়ন আমাকে সাহায্য করল। যজ্ঞের উপকরণগুলো সাজিয়ে নিয়ে আমি যজ্ঞ শুরু করলাম, আর যজ্ঞবেদীর পাশেই রাখলাম সেই চামুণ্ডা দেবীর মুখোশটাকে। মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিতে লাগলাম। নয়ন আমার পাশেই বসেছিল। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার চারপাশের বাতাস যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। দেখলাম মুখোশটা যেন একটু একটু নড়ছে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। বুঝতে পারলাম মুখোশটা জীবন্ত হয়ে উঠেছে। আশেপাশের গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছিল তারা যেন এক একটা প্রেত। তারা সবাই যেন এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে রয়েছে। এইবার আমি যজ্ঞে একটি রক্তকরবী ফুল আহুতি দিতেই আকাশ বাতাস বিদীর্ণ করা একটা পৈশাচিক হাসি যেন কয়েক মুহূর্তের জন্য আমাদের শ্রবণ শক্তিকে গ্রাস করে নিল। তুই বড্ড বোকা রে। কি ভেবেছিলি আমি মুক্তি চাই? না রে দেবতান্ত্রিক, আমি মুক্তি চাই না। আমি চাই
প্রতিশোধ। ওই শয়তান শৈলে আমাকে ছলনা করে হত্যা করেছিল, আর তারপর আমারই তৈরি মুখোশটা ওই হিরণময়কে দিয়ে আমাকে এই মুখোশের ভেতর আটকে রেখেছে আজ 20টা বছর ধরে। আমি বারবার চেষ্টা করেছি সেই দিনের ওপর প্রতিশোধ নেওয়ার, কিন্তু পারিনি, কারণ হিরণময়ী ওকে এতদিন ধরে রক্ষা করছিল। কিন্তু আজ হিরণময়ী নেই, আজ আমার প্রতিশোধ নিতে কোনো বাধা নেই। আর যদি কেউ বাধা দিতে আসে, আমি তাকেও শৈলেনের সাথেই শেষ করে দেব। মোহনের কথা শুনে আমি বললাম, দেখো মোহন, আমি মানছি যে শৈলেন তোমার সঙ্গে যা করেছে তা এক জঘন্য অপরাধ, কিন্তু তাই বলে তুমিও সেই একই অপরাধ করে তোমার প্রতিশোধ প্রিয়া চরিতার্থ করতে পারো না। আজ আজ আমি তোমাকে মুক্তি দেবই। মোহন আবার সেই পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল, বলল, না, তা কিছুতেই সম্ভব নয়। আমার প্রতিশোধ আমি নেব। ওই দেখ তোর পিছনে। আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম দূর থেকে একজন বৃদ্ধ ব্যক্তি ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে আসছে। তবে তার চলার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে তিনি যেন প্রকৃতিস্থ অবস্থায় নেই। মোহন বলে উঠল, কি দেখছিস ওইভাবে? ওই হচ্ছে সেই শয়তান শৈলে। আজ আমি আমার প্রতিশোধ নেব। প্রতিশোধ। বলেই আবার সে আগের মতো হাসতে লাগলো। বৃদ্ধ আরেকটু কাছে আসতেই আমি মন্ত্র পড়ে তার চারদিকে একটা গণ্ডি কেটে দিলাম। বৃদ্ধ আর এগোতে পারলেন না, গণ্ডির ভেতরেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মোহন ক্রোধে চিৎকার করে উঠল, না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ। দেবতান্ত্রিক, ওকে মুক্ত করে দে। আজ আমি ওর রক্ত মাংস দিয়ে আমার খিদে মেটাবো। বড্ড খিদে পেয়েছে আমার, বড্ড খিদে। আমি আর কোনো কথা না বলে পঞ্চাননের তৈরি সেই লোহার অস্ত্রটা হাতে তুলে নিলাম। তারপর সেটা মন্ত্র পড়ে শুদ্ধ করে নিয়ে সজোরে বসিয়ে দিলাম মুখোশটার গায়ে। সঙ্গে সঙ্গে মোহনের একটা বিরাট বিকট আর্তনাদে সমস্ত চরাচর বিদীর্ণ হয়ে গেল। পারলাম না, পারলাম না। আমি আমার হত্যার প্রতিশোধ নিতে পারলাম না। পর মুহূর্তেই দেখলাম মুখোশটার দু চোখ থেকে বেরিয়ে আসছে কালো রঙের ধোঁয়া, আর সেটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। মোহনের আত্মা মুক্তি পেল। নয়নের দিকে তাকিয়ে দেখলাম ও বিস্ফারিত চোখে মুখোশটার দিকে তাকিয়ে আছে। বললাম, নয়ন, মোহনের আত্মা এবার মুক্তি পেল। মুখোশটা এখন শুধুই একটা মুখোশ ছাড়া আর কিছুই নয়। তবে এটাকে আর রাখা যাবে না। এই বলে আমি চামুণ্ডা দেবীর মুখোশটা যজ্ঞের আগুনে ফেলে দিলাম। যজ্ঞ সমাপ্ত হলে সেই যজ্ঞের ছাই নিয়ে গিয়ে ভাসিয়ে দিলাম গ্রামের নদীতে। ছায়াডিহি গ্রাম অভিশাপ মুক্ত হলো। পরের দিন সকালেই আমরা গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলাম। শুনছিলেন মিলি ঘোষের কলমে ছায়াডিহি গ্রামের অভিশপ্ত মুখোশ। ভেগুতান্ত্রিকের চরিত্রে ঋতম, বিভিন্ন চরিত্রে সায়ম, সৌম্যজিৎ, জ্যোতির্ময়,
সুরজিতা, সুজন, সৌমিতা, সৌরভ এবং অয়ন্তিকা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।